This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সময়টা ২০০৭ সালের ৭ই মার্চ মাঝরাত। চারদিকে থমথমে পরিস্থিতি। ডক্টর ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তখন ক্ষমতায়। সেই রাতে ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। কিন্তু গ্রেপ্তারের পর সেই রাতে বা পরবর্তী দিনগুলোতে আসলে কী ঘটেছিল? দীর্ঘ ১৭ বছর পর এখন বেরিয়ে আসছে সেই রাতের লোমহর্ষক সব তথ্য। আজ আমরা জানব মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিশেষ প্রতিবেদনে উঠে আসা তারেক রহমানের ওপর সেই অমানবিক নির্যাতনের লোমহর্ষক কাহিনী। ১/১১ সময় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নির্দেশে কর্নেল অবসরপ্রাপ্ত ইমরান মইনুল রোডের বাসভবন থেকে তারেক রহমানকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে যান। জেনারেল মঈন ও ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিনের উপস্থিতিতে আর্মি হেডকোয়ার্টারে তারেক রহমানকে গ্রেপ্তারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। মেজর ইমরানের দেয়া তথ্য অনুযায়ী একজন রানার ও একজন ড্রাইভার নিয়ে তিনি মইনুল হোসেন রোডস্থ খালেদা জিয়ার বাসভবনে উপস্থিত হন। এ সময় বাসভবনের চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি ছিল। মেজর ইমরান বাসভবনের মেইন গেট দিয়ে প্রবেশ করে বাড়ির ভেতরে নিজ গাড়িতেই অবস্থান নেন। আনুমানিক ৩ ঘণ্টা পর তারেক রহমান বাসভবন থেকে বের হলে মেজর ইমরান তাকে নিয়ে গাড়িতে ওঠেন, নিয়ে যান নির্ধারিত গন্তব্যে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর মেজর ইমরানের সঙ্গে থাকা রানার তারেক রহমানের মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেন। এ সময় তারেক রহমান জানালা খোলার জন্য অনুরোধ করেন, কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে মেজর ইমরান তা নাকচ করে দেন। এরপর সিটিআইবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সিটিআইবির তৎকালীন ভারপ্রাপ্ত কর্নেল জিএস অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার সেখানে উপস্থিত ছিলেন। তার নির্দেশেই অন্য কর্মকর্তারা বিশ্রী ভাষায় তারেক রহমানকে গালিগালাজ করেন। প্রসঙ্গত, খালেদা জিয়ার আপন ভাগ্নে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম ডিউক হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদারের ভাইরা ভাই। প্রতিবেদনে বলা হয়, জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে তারেক রহমানকে ৩-৪ দিন রাখা হয়। সেখানে তাকে ঘণ্টার পর ঘণ্টা চোখ বেঁধে রাখা হয়, হাত বাঁধা অবস্থায় ঝুলিয়ে রেখে নির্যাতন করা হয়। দীর্ঘ সময় একটানা তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়, যা ছিল অমানবিক বর্বরোচিত। তারেক রহমানকে ২ বার জেআইসিতে আনা হয়। ২০০৭ সালের ডিসেম্বর মাসে টানা কয়েকদিন জেআইসিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুর রব খান তার জবানবন্দিতে উল্লেখ করেছেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদারের নির্দেশে তারেক রহমানের কাছ থেকে একটি জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। যে জবানবন্দিতে তারেক রহমান তার ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চান বলে দাবি করা হয়। উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানকে বলপূর্বক দেশ ত্যাগে বাধ্য করা হয়। এর আগে একটি অঙ্গীকারপত্র সই করিয়ে নেওয়া হয়। দীর্ঘ ১৭ বছর পর বেরিয়ে এলো ভয়ঙ্কর সত্য। প্রতিবেদনে বলা হয়, ৪ জন পদস্থ সেনা কর্মকর্তা সারাক্ষণ উপস্থিত থেকে এই জবানবন্দি আদায় করেন। এর মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হোসেন ও অবসরপ্রাপ্ত মেজর মনির। নির্যাতন চালিয়ে তারেক রহমানকে অনেকটা পঙ্গু করে ফেলা হয়। স্বাভাবিকভাবেও তিনি হাঁটাচলা করতে পারতেন না। বর্তমানে গ্রেপ্তারকৃত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এ সম্পর্কে একটি জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি অনুযায়ী ২০০৮ সালের জানুয়ারি মাসে তারেক রহমানের নানি মারা যান। এ সময় তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। সে সময় জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী প্রত্যক্ষ করেন তারেক রহমান খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। তখন তিনি জানার চেষ্টা করেন কিভাবে তার উপর নির্যাতন চালানো হয়েছে। মাসুদ উদ্দিন চৌধুরী দাবি করেন, পারিবারিক যোগাযোগের মাধ্যমে জানতে পারেন ডিজিএফআই এর অফিসাররা তারেক রহমানের ওপর অমানসিক শারীরিক নির্যাতন চালিয়েছেন। এতে তিনি বিচলিত হয়ে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনিউ আহমেদের কাছে জানতে চান কেন এই নির্যাতন চালানো হয়েছে। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
নির্যাতনের সময় তারেক রহমানকে কিভাবে রাখা হয়েছিল তার একটি বর্ণনা পাওয়া গেছে অনুসন্ধানে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব খান জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, অবসরপ্রাপ্ত জেনারেল এটিএম আমিনের নির্দেশে এই নির্যাতন চালানো হয়। তার নির্দেশে তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। ওয়ারেন্ট অফিসার ফজলু জিজ্ঞাসাবাদে বলেছেন, ব্রিগেডিয়ার আমিন তাদেরকে বলেছেন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঝুলন্তই থাকবে। এক পর্যায়ে সিলিং থেকে তিনি পড়ে যান এবং কোমরে প্রচণ্ড আঘাত পান। বছরের পর বছর তারেক রহমানকে হাসপাতাল থেকে হাসপাতালে যেতে হয়েছে। এসব ঘটনায় 7 পদস্থ সেনা কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত হয়েছে অনুসন্ধানে। এই অফিসাররা হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন, তৎকালীন সিটিআইবির পরিচালক; অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারী, তৎকালীন সিটিআইবির পরিচালক; অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার, তৎকালীন ভারপ্রাপ্ত কর্নেল জিএস সিটিআইবি; অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাসের চৌধুরী, তৎকালীন জেএসও 1; অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব খান, তৎকালীন জেআইসি অধিনায়ক সিটিআইবি; অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফরিদ উদ্দিন, তৎকালীন জেএসও 1 এবং অবসরপ্রাপ্ত মেজর মনির, তৎকালীন জেএসও 2 সিটিআইবি। কেন এমনটা করা হয়েছিল? উত্তরটি ছিল -2 ফর্মুলা। তৎকালীন সরকার চেয়েছিল 2 প্রধান নেত্রী শেখ হাসিনা ও বেগম জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে, আর তার প্রথম ধাপ ছিল তারেক রহমানকে শারীরিকভাবে পঙ্গু করে দেওয়া এবং মানসিকভাবে ভেঙে ফেলা। 17 বছর আগের সেই ক্ষত আজও তারেক রহমান বয়ে বেড়াচ্ছেন, যা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ 17 বছর পর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তারেক জিয়া তার ওপর নির্যাতনকারী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় নিয়েছে। 1-11 খ্যাত সেনা সমর্থিত প্রভাবশালী সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাস কাউকে ক্ষমা করে না। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন 1-11 এর সেই কুশীলবদের বিচার হওয়া উচিত? আমাদের কমেন্ট করে জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রাজনৈতিক অনুসন্ধানী প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার সোনার বাংলা, আমি তোমার